প্রথম চিঠি কৃষ্ণনগর নদিয়া থেকে পাঠিয়েছেন সঞ্জীব রাহা। প্রাণীর আরাম প্রাত্যহিকী। আদিম মানুষ তার হাত দুটিকে কোনো অবলম্বন ছাড়াই বাঁধনবিহীন করেছিলেন। হাতের কর্মতৎপরতা আর কুশলতা বৃদ্ধির মাধ্যমে ক্রমশ আদিম মানুষ বর্তমানের আধুনিক মানুষে পরিণত হয়েছে। তারা ক্রমশ পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করলেও আজকের উন্নত মানুষ প্রাকৃতিক, পারিবারিক তথা সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রিক ইত্যাদি প্রভৃতি সূক্ষ্ম স্থূল হাজারো লিখিত অলিখিত বাঁধনে বাঁধা পড়েছে। যতদিন মানুষ প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির সঙ্গে নিবিড় বাঁধনে বেঁধে বেঁধে থেকে বসবাস করেছে ততদিন তেমন কোনো গোলমাল দেখা যায়নি। অথচ আজ বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণে মানুষ নাজেহাল। সবাই জানি বৃক্ষরোপণ করা, জীবাশ্ম জ্বালানি কমিয়ে দেওয়া ও প্লাস্টিক নিয়ন্ত্রণ করা দরকার ভীষণভাবে, কিন্তু হাতে কলমে এই কাজটি কে করবে? কে শেখাবে নতুন প্রজন্মকে প্রকৃতির সঙ্গে বাঁধনবিহীন স্বপ্নের বাঁধনে আবদ্ধ হওয়ার নতুন মন্ত্র? আনন্দের কথা, বেশ কিছু পাহাড়িয়া ক্লাব প্রতি বছর প্রকৃতি পর্যবেক্ষণ শিক্ষণ শিবিরের মাধ্যমে ব্ল্যাকবোর্ডবিহীন প্রাকৃতিক পাঠশালায় সামার ক্যাম্প, অ্যাডভেঞ্চার বা উইন্টার ক্যাম্পের আয়োজন করে থাকে। এই সব শিবিরগুলোতে বাচ্চাদের গাছগাছালি, পাখপাখালির সঙ্গে পরিচয় করানো হয়। প্রাকৃতিক সুর, লয়, ছন্দের সঙ্গে বাঁধনবিহীন নাড়া বেঁধে দেওয়ার কাজ সম্পন্ন করা হয় সুচারুভাবে। তারা অচিরেই বুঝে যায় কেন জল অপচয় রোধ ও গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণ করা দরকার। আমরা বিশ্বাস করি প্রকৃতি আর মানুষের বাঁধনবিহীন এই বাঁধনে ভবিষ্যতের নাগরিকরা এ বিশ্বকে সব শিশুর বাসযোগ্য করে রেখে ইতিহাস হয়ে যাবে। ছাড়পত্রের শুভেচ্ছা সহ সঞ্জীব রাহা, কৃষ্ণনগর নদিয়া থেকে লিখেছেন। নলহাটি বীরভূম থেকে পরের চিঠি লিখেছেন বেগম নূর বানু খাতুন। রমজান মাস, গরমের দিন, ক্লান্ত পিপাসায় কাতর মনসুর রাজা গাড়ি নিয়ে বেরিয়েছিল। শহরের কাজ শেষ করে এখন 60 নম্বর হাইওয়েতে প্রচণ্ড জোরে গাড়িগুলি পাশ কাটিয়ে যাচ্ছে। যখন অন্ধকার ছিল সেই ভোরবেলা সূর্য ওঠার অনেক আগে সেহেরি করেছে, তারপর বেরিয়ে পড়েছে। এই গরমে ক্লান্ত পিপাসার্ত, কিন্তু ইফতার করার সময় এখনো হয়নি, এখনো অনেক দেরি। সূর্য ডোবার পর যখন মসজিদে আজান হবে তখন গরম বাতাসে আগুনের হলকা ছড়াচ্ছে, লু বইছে, এখনো অনেক পথ। রাস্তার পিচ গলে গিয়েছে, দূরে মরিচিকার মতো দেখাচ্ছে। হঠাৎ মনসুর দেখল রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িটি চুরমার হয়ে রাস্তার পাশে পড়ে আছে। অনেকেই মারা গিয়েছেন, কিন্তু একজনের প্রাণ তখনও ধুক ধুক করছে। অবিলম্বে মনসুর অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে আসে। চিকিৎসা শুরু হয়। কিছুক্ষণ পরে নার্স ডাকে। রোগীর আত্মীয় স্বজন কে আছে? কেউ সাড়া দেয় না। সাড়া দেবে কে? যারা সাড়া দেবার ছিল তারা তো এখন লাশ কাটা ঘরে যাবে। মনসুর রাজা এগিয়ে যায়। কি হয়েছে? এই ওষুধগুলো লাগবে। এক অলিখিত বাঁধনে বাঁধা পড়েছে মনসুর। ওষুধ এনে দেয়। খানিক পরে আবার ডাক। রোগীর কে আত্মীয় আছে? একটু ডাক্তারবাবুর সঙ্গে দেখা করুন। ডাক্তারবাবুর কাছে যায়। ডাক্তারবাবু বলেন, খুব রেয়ার রক্তের গ্রুপ, AB নেগেটিভ, এক্ষুনি দিতে হবে। মনসুর দৌড়ায় ব্লাড ব্যাংক। এখানে ব্লাড নেই, তার নিজের AB নেগেটিভ। বলে, ডাক্তারবাবু আপনি আমার ব্লাড নিন, আমার এই গ্রুপ। বাঁধনহীন বাঁধনে বাঁধা হয়ে গেল দুটি প্রাণ, দুটি পরিবার। লিখেছেন নলহাটি বীরভূম থেকে
বেগম নূর বানু খাতুন। চিঠি পড়ছি আপনাদের। ছোট্ট বিজ্ঞাপন বিরতির নেওয়ার সময় হয়েছে আবারও। সাধনা রায়, গ্রাম পোস্ট, সাটিতাড়া, জেলা মুর্শিদাবাদ থেকে লিখেছেন। অটুট বন্ধনের বন্ধু প্রাত্যহিকী। বিবাহ বন্ধন, এই শব্দবন্ধনেই বাঁধা পড়ে আছে বন্ধনও, ঠিক আমারই মতো। এই বাঁধনে বাঁধা পড়েই তো কাটিয়ে দিলাম জীবনের প্রায় 48টা বছর। মাঝ বয়সে এসে বাঁধা পড়লাম আরও এক নতুন বাঁধনে, শিশু শিক্ষা কেন্দ্রে সহায়িকা পদে যোগ দিয়ে। সালটা ছিল 2002। গ্রামের বেশিরভাগ মানুষই দরিদ্র ও নিরক্ষর। শিশুদের স্কুলে পাঠানোর চেয়ে তাদের পারিবারিক কাজে নিযুক্ত রাখতেই অভিভাবকরা বেশি আগ্রহী। তাদের বুঝিয়ে সুঝিয়ে এইসব স্কুল বিমুখ শিশুদের স্কুলমুখী করাটা ছিল একটা মস্ত বড় চ্যালেঞ্জ। নিলাম চ্যালেঞ্জটা, সফলও হলাম। এই তো কদিন আগেই আমার এক প্রাক্তন ছাত্রীর বিয়ে হলো। বিয়ের আগের দিন স্কুলে এসে মেয়েটি আমার পা ছুঁয়ে প্রণাম করে গেল। গর্বে বুকটা আমার ভরে গেল। শুনলে তুমিও হয়তো অবাক হবে, একসময় দারিদ্র ও নিরক্ষরতায় আকীর্ণ গ্রামের এই মেয়েটি এবছর বাংলায় MA পরীক্ষা দিচ্ছে। ভাবলে নিজেকেও আজ বড় সৌভাগ্যবতী বলে মনে হয়। ছোট ছোট শিশুদের চিৎকার চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে কতবার ভেবেছি এসব থেকে মুক্তি পেলেই বাঁচি। কিন্তু আজ অবসরের দিনটা ঘনিয়ে আসতেই সেই বাঁচার নেপথ্যে বাঁধন বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কাটা যে এভাবে বুকের ভিতরটাকে দুমড়ে মুচড়ে দেবে আগে বুঝিনি। এইসব কচি কাঁচাদের অপাববিদ্ধ মায়া ভরা মুখগুলো যে কোনো বাঁধনে আমায় আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে কে জানে। দুদিন পর থেকে ওদের সঙ্গে আর নিত্য দেখা হবে না ভাবতেই দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তবে এও জানি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মধ্যে যে বাঁধন গড়ে ওঠে তা সহজে ছিন্ন হওয়ার নয়। এ কোনো রশির বাঁধন নয় যা পুরনো হলে শিথিল হয়ে যাবে। এ যে বাঁধনবিহীন বাঁধন, রয়ে যাবে অটুট অবিচ্ছেদ্য আমৃত্যু। বর্ষার রিমঝিম ভালোবাসা সহ সাধনা রায়, গ্রাম পোস্ট, সাটিতাড়া, জেলা মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছিলেন এই চিঠি। সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী চন্দননগর, হুগলি থেকে পাঠিয়েছেন এবারের চিঠি। ভালোবাসার প্রাত্যহিকী। ভোর হতে না হতেই শিমলির কাঁচের জানালায় পাখিদের আনাগোনা। শরীর খারাপ, তারা বোঝে না। একদিনও তাদের সময়ের ফাঁকি নেই। এই পাখিদের কাছে ঘড়ি নেই, তবুও তারা সময়ের ভীষণ সমজদার। ক্ষণের হেরফের তাদের সয় না। নিয়মের বেড়াজালে মানুষের হাজার কাজ যেমন আছে, ঠিক তেমনি জীবেদের অসাধারণ ক্ষমতা নিজেদের আহার খুঁজে নেওয়া। পৃথিবীর নিয়মের কোনো ফাঁক নেই। শিমলির পায়ে অস্ত্রোপচার হয়েছে। সে এখন উঠে গিয়ে খাবার দিতে পারছে না পাখিদের। কিন্তু পাখিরা মানবে কেন? নিজেদের ভালোবাসার মানুষটির ড্রয়িং রুমে এখন তাদের আনাগোনা। ভোর হতেই পরিচালিকা দক্ষিণের বারান্দা খুলে দেয়। ঘরের ডাইনিং টেবিলে ছোলা আর বিস্কুট বড় থালায় করে রেখে দেয়। শিমলি ঘর থেকে দেখে ওর ভালোবাসার পাখিরা হাসে আর গান গায়। নিজেদের মধ্যে কত কথা কিচিরমিচির করতেই থাকে। আবার চেয়ে চেয়ে শিমলির দিকে তাকায়, তারপর মাথা নিচু করে আবার খায়। অজানা ভালোবাসার শুরু হয়েছিল বছর 30 ধরে। সেই নিয়মের তফাৎ হয়নি। এই পাখিরাই এখন শিমলির একমাত্র আত্মার আত্মীয়। ছেলে মেয়েরা চাকরি নিয়ে বাইরে থাকে। স্বামী চলে যাওয়ার পর ছেলে বলেছিল, মা তুমি বিদেশে চলে এসো। কিন্তু এই পাখিদের পিছুটান দূরে সরিয়ে শিমলি চলে যেতে পারেনি। প্রতিটি পাখির আলাদা আলাদা নাম। এক ডাকেতেই তারা মাথা নামায়, ওঠায়। এরাই এই 3 তলা বাড়ির আদি বাসিন্দা। রক্তের সম্পর্কে গর্বিত না হয়েও এরা মনের মালিক। সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী চন্দননগর, হুগলি থেকে পাঠিয়েছেন এই চিঠি।
কৃষ্ণাংশু মাকুড়, আড়গোয়াল, পটাশপুর, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন এবারের চিঠি। যেমন সব বাঁধনের দৃশ্যমান কোনো রজ্জু থাকে না, তেমনি সে বাঁধন আবার সহজে ছিন্ন করা যায় না। প্রতিদিনের পথ চলতি অসংখ্য দৃশ্যাবলীর বাঁধন বড় আলগোছে, আগলহীন, নেই তার গুছিয়ে তোলার মতো আস্ত বাঁধনই, না আছে ধরে রাখার মতো কোনো বাস্তবিক সম্পর্ক, শুধু চকিতে ছুঁয়ে যাওয়া আর সরে সরে একদিন নিশ্চিত মুছে যাওয়া। তবু মাঝে মাঝে এক পশলা মন খারাপের বৃষ্টি নেমে কখন যে বুকটাকে স্যাঁতস্যাঁতে করে দেয় কে জানে। দিদি, ভাড়াটা। পাশের সিটে বসা মেয়েটিকে উদ্দেশ্য করে বলল কন্ডাক্টর, যে একটু আগে মাঝপথে হাত দেখিয়ে গাড়িতে উঠেছে। মেয়েটিকে চুপচাপ দেখে কন্ডাক্টর আবার বলল, ভাড়াটা করুন। মেয়েটি তখন অস্বাভাবিকভাবে নিরুত্তর। দু একবার সাড়া না পেয়ে কন্ডাক্টর কি বুঝলো কে জানে, জোরে জোরে বলতে লাগলো, গাড়ি কি জলে চলে? মাঝ রাস্তায় হাত দেখিয়ে উঠে পড়লেন আর এখন ভাড়া নেই? ভাড়া নেই তো এখানে নেমে যান। বলে গজগজ করতে করতে সামনের দিকে এগিয়ে গেল। শব্দগুলো আমারও কানে আসছিল, সেই সঙ্গে অনেকের উৎসুক দৃষ্টি। মনে মনে ভাবছিলাম, মেয়েটি কি সত্যি অসহায়, নাকি হঠাৎই আমাকে উদ্দেশ্য করে মেয়েটি বলে বসলো, দাদা, আমার কাছে কোনো পয়সা নেই, ভাড়াটা দিয়ে দেবেন। এমন প্রস্তাব আশা করিনি। তাছাড়া অর্থে ও মনে আমি বরাবরই নির্ধন। মেয়েটির দিকে চোখ পড়তেই মনে হলো এখনো তার ঠিক করে বধূ হয়ে ওঠা হয়নি। একজোড়া শাখা পলায় শীর্ণ হাতের উপরে কালশিটে বেদনার গভীর দাগ বেশ দগদগে। দু চোখে কাজলের গভীরতার বদলে নিদ্রাহীন ক্লান্ত দুটি মায়াবী চোখে করুণ অসহায়তা আর ভয় লেগে আছে। ততক্ষণে কন্ডাক্টর আবার ফিরে এসেছে। মেয়েটাকে কিছু বলার আগে ওর ভাড়াটা মিটিয়ে দিলাম। কন্ডাক্টর দেখে অবাক হলো। তারপর সারাটা পথ দুঃখী অপরাধীর মতো মাথা নিচু করে বসে রইল। তুমি কোথায় যাবে? আসছোই বা কোথা থেকে? তুমি কি পালিয়ে এসেছ? না, কোনো প্রশ্নই করা হয়নি। তার আগেই দৃষ্টিতে এক পলক কৃতজ্ঞতা রেখে নেমে গেল। আমি যতবার ওই পথ দিয়ে যাই, আমার চারপাশের ব্যস্ততার গিজগিজে ছবিগুলো হঠাৎ মুছে যায়। ভেসে ওঠে একটা সাদা কালো স্টিল ছবি। যদি তার সাথে আর একবার দেখা হতো, তবে নিশ্চিত জিজ্ঞেস করতাম, সেদিন কি ঘটেছিল। আসলে আমিও ভুলে যাই ওই ঘটনার পর বিগত 10 বছরেও ওই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটেনি। কৃষ্ণাংশু মাকুড়, আড়গোয়াল, পটাশপুর, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। স্মৃতিরেখা মণ্ডল, গ্রাম ডাকঘর ঠিবা, ভায়া লাভপুর, বীরভূম থেকে লিখেছেন। প্রিয় প্রাত্যহিকী, ভেলোর থেকে ফেরার জন্য কাঠপট্টি স্টেশনে হাওড়াগামী ট্রেনে চাপলাম। এক দম্পতি তাদের ছেলেকে নিয়ে ওই ট্রেনেই ওই কামরায় উঠলেন। যাত্রীদের ভিড় ঠেলে কামরায় উঠে নিজের সংরক্ষিত আসনে বসতে গিয়ে দেখি ওই 3 জন যাত্রীর সিট ঠিক আমাদের সামনে। বসেই সামনের দিকে তাকিয়ে ছেলেটাকে দেখে চমকে উঠলাম। এ কি? এ যে আমার অকালে হারিয়ে যাওয়া 14 বছরের আমার ভাইয়ের মতো অবিকল দেখতে। সেই চোখ, সেই মুখ, আর সেই ভুবন ভোলানো হাসি। ভাই বলে চিৎকার করে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করলো, কিন্তু তা কি হয়? ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা। পাশে বসিয়ে ভাই সম্বোধন করে আরো আপন করে নিলাম। কিন্তু সময় তো মাত্র 24 ঘন্টা। 24 ঘন্টা পর কে কোথায় হারিয়ে যাব জানি না। রক্তের সম্পর্ক নয়, তবুও
কেন জানি না ওই সময়ের মধ্যে বাঁধনহীন এক মায়ার বাঁধনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেলাম। আর কিছুক্ষণ পর সবাই হাওড়ায় নেমে যাব। কিছু সম্পর্কের বন্ধনের নাম থাকে না, তবুও তারা বেঁচে থাকে। নামহীন বন্ধনহীন সম্পর্কের বাঁধনগুলো রাতে ফোটা ফুলের মতো। সূর্য অস্ত গেলেও আকাশ ভরা তারার নিচে বাঁধনহীন সম্পর্কের বাঁধনগুলো যেন ফুটে থাকে। এবার নামার সময় হয়েছে। মনটা বড়ই ভারাক্রান্ত। হোক না বাঁধনহীন সম্পর্কের বাঁধন। কত রক্তর সম্পর্ক তো ছিন্ন হয়, আবার বাঁধনহীন কত সম্পর্কের বাঁধনগুলো টিকে থাকে আজীবন। হাওড়া স্টেশনে লোকের ভিড়ে জনস্রোতে হারিয়ে ফেললাম আমার ভাইকে। বাঁধনবিহীন যে বাঁধনে বেঁধেছিলাম তা যেন হারিয়ে গেল এক মুহূর্তে। ভাই বলে চিৎকার করলাম। শুধু দূর থেকে কানে ভেসে এলো গানের সুর, একই বাঁধনে জড়ালে আমায়। স্মৃতিরেখা মণ্ডল, গ্রাম ডাকঘর, ঠিবা, বীরভূম থেকে লিখেছেন। ঐরিশ পরিযায়ী কল্যাণী নদিয়া থেকে লিখেছেন এবারের চিঠি। প্রিয় প্রাত্যহিকী, গত শনিবার ছোট কাকুর বাড়ি বেড়াতে গিয়েছিলাম। কাঁথি শহরের মাঝে 3 তলা সাজানো বাড়ি। কাকুর মেয়ে কুর্চির বয়স 6। ছোট্ট থেকে অনর্গল ইংরেজিতে খই ফোটে ওর মুখে, যেন গত জন্মে সাগর পাড়ে বাসা বেঁধেছিল সে। তাছাড়া এই বয়সেই সে একজন পাক্কা পরিবেশপ্রেমী হয়ে উঠেছে। দোতলা বারান্দার তার খেলাঘরে নানা রকম পাত্রে সে রেখেছে ছোট ছোট পোকামাকড়, ফড়িং, শামুক, প্রজাপতি, আরও কত কি। তাদের জীবনশৈলী নিয়ে দিনরাত তার গবেষণা চলে। ওরা কি খায়, কেমন করে চলে, কোথায় ডিম পাড়ে, কেমন করে বাচ্চা ফোটে, সব কিছু তার জানা চাই। চওড়া ট্রেতে মাটি কিংবা বালি ভরে তার মধ্যে ছোট ছোট গাছ লাগিয়ে সে বানিয়েছে নানা ধরনের ইকোসিস্টেম। আমাকে নিয়ে সে ঘুরে দেখালো সব। কাকিমার বানানো ঠান্ডা শরবতে চুমুক দিয়ে মনটা চাঙ্গা হয়ে গেল। আহা, কি সুন্দর লেবুর গন্ধটা! জিজ্ঞেস করলাম, কোথায় পেলে এমন সুগন্ধি লেবু? কাকিমা বারান্দায় নিয়ে গিয়ে উল্টো দিকের বাড়িটার বাগানের দিকে নির্দেশ করলেন। দেখলাম সামনের দোতলা বাড়িতে একটা ছোট্ট বাগান, নানান গাছে ভরা। লেবু, পেয়ারা, আতা, বাতাবি গাছে ভর্তি ফল। আর নবীন বর্ষার জল পেয়ে একটা মাধবীলতা, জবা, করবী আর কামিনী গাছে ফুটে আছে রাশি রাশি ফুল। কাকিমা হেসে বললেন, আমরা কিন্তু ওই বাগানের লেবু আর ফলের সারা বছর ধরে ভাগ পাই। কি দারুণ ব্যাপার, তাই না? আমি বারান্দা থেকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলাম সেদিকে। প্রকৃতির কি অপরূপ শোভা! পরের দিন সকালবেলায় চা খাচ্ছি, এমন সময় নিচ থেকে একটা টানা তীব্র শব্দ ভেসে এলো। কুর্চি সহ আমরা সবাই দোতলার বারান্দায় বেরিয়ে এলাম। এসে দেখি একটি বৈদ্যুতিক করাতের সাহায্যে সামনের বাড়ির বাগানের গাছগুলো কেটে ফেলা হচ্ছে। শুনলাম ও বাড়ির ছেলে একটি নতুন গাড়ি কিনেছে, তাই গাছগুলো কেটে ওখানে গ্যারেজ তৈরি হবে। তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে উঠল ছোট্ট কুর্চি। স্টপ, স্টপ, ডোন্ট কাট দোজ, দে আর মাই ফ্রেন্ডস, নো নো। তার হঠাৎ চিৎকারে আমরা চমকে উঠলাম বটে, কিন্তু করাতের তীব্র ধাতব শব্দ ছাপিয়ে তার অন্তরের নিবিড় আকুতি জল্লাদদের কানে পৌঁছল না। তীব্র যন্ত্রণায় নীল হয়ে বারান্দা থেকে ঘরের মধ্যে দৌড়ে এসে বিছানার উপর আছড়ে পড়ল কুর্চি। ডুকরে কাঁদতে লাগলো। সারাদিন অভুক্ত রইল। আমরা বারবার বুঝিয়েও তাকে নিরস্ত করতে পারলাম না। ছোট্ট শিশুর মনে একটাই জিজ্ঞাসা, কেন মরতে হলো গাছগুলোকে? কি দোষ করেছিল ওরা? বাতাসে অক্সিজেন যোগানো সেটা কি অপরাধ? অবুঝ কুর্চিকে কোলের মধ্যে টেনে নিয়ে ভাবছিলাম, বাঁধনবিহীন সে কোনো বাঁধনে প্রকৃতি বেঁধেছে এই ছোট্ট শিশুটিকে, যেখানে সে আপনার চেয়েও আপন করে ভালোবাসে এই বৃক্ষ, লতা, পশু পাখি, কীট পতঙ্গদের। তাদের দুঃখে কাঁদে, তাদের আনন্দে হাসে। সেই ব্যাকুলতা আমার চোখেও জল এনে দিল। বর্ষা রিমঝিম শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন ঐরিশ পরিযায়ী, কল্যাণী, নদিয়া থেকে।
প্রভাত সুন্দর প্রাত্যহিকী এমন সম্বোধনা শুরু করেছেন তড়িৎ দাস, রানীবাঁধ, বাঁকুড়া থেকে। আকাশবাণীর প্রাত্যহিকীতে নিত্যদিন যে সুন্দরের অমৃতবাণী শুনি, পাঠক পাঠিকার মরমী উচ্চারণে, আকাশলীন শূন্য তরঙ্গে কোন সে পরদেশীর আন্তরিক অভিজ্ঞতার অক্ষরমালা শুনে শুনে কানে কানে যার সঙ্গে পরিচয়, নাম শুনে যার এত প্রেম জাগে, হে সুন্দর, কোথায় তুমি থাকো, কোথায় তোমার ঘর, হে অজানিত, তোমার সঙ্গে বাধ্য বন্ধন নেই, রক্তের সম্বন্ধহীন বিমূর্ত অথচ অচ্ছেদ্য মায়ার বাঁধনের টানে অনুভব করি তুমি আমার আপন আত্মীয়। অজান্তে কখন এক অলক্ষ্য সখ্যের সুতোয় তোমার সঙ্গে বাঁধা পড়ে গেছি, হে আত্মজান। মনে হয় বহু যুগের ওপার থেকে তুমি পরিচিত পরিজন। তোমার আমার নারীর যোগ, তোমার লেখনী যেন আমারই অন্তরের কথা। প্রতিদিন মাথার মধ্যে ঘোর লাগে, বুকটা ব্যাকুল হয়। চলমান জীবনে জাগতিক নিয়মের বাইরে আকস্মিক অহেতুক অনেক নামহীন বাঁধনে জীবন জড়ায়। তাই চোখের বালির আশালতা কিংবা পরিণীতার ললিতার জন্যে কষ্টে কাতর হয়ে কাঁদি। কোন অদৃশ্য মায়া ভর করে, ভার করে রাখে জীবন ভর, জানি না। বোধহয় মহেশের সঙ্গে গফুর মিয়া কিংবা রতনের সঙ্গে পোস্টমাস্টারের নামহীন যে সম্পর্ক, ঠিক তেমন। বুঝতে পারি অনেক কিছুর সঙ্গে এই ধরনীর ধূলি মায়ায় বাঁধা পড়ে গেছি। এই মাটি, আকাশ, বাতাসের রূপ রস গন্ধে মিশে রুক্ষ শুষ্ক অভাবী যাপনেও মাটি মা আঁকড়ে থেকে যেতে চাই, গাইতে চাই, এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়। তড়িৎ দাস, রানীবাঁধ, বাঁকুড়া থেকে লিখেছিলেন এই চিঠি। আজকে চিঠি শেষ করতে হবে এখানেই, কিন্তু তার আগে একটা বিষয় একটু ক্ষমা প্রার্থী। আমি একটি নাম